হেল লুসিফার, হেল স্যাটার্ন। আজকে আপনাদের সাথে এমন একটা কেস স্টাডি শেয়ার করব যে কেস স্টাডিটা আপনারা হয়তো এর আগে শোনেননি। আমাদের জীবনে চলতে ফিরতে এমন অনেক সময় এমন ঘটনা ঘটে বসে যেগুলোর জন্য আমরা একেবারেই প্রিপেয়ার থাকি না, এবং যেগুলো ঘটার জন্য আমাদের কোনো হাত আমাদের ওপর থাকে না। ঘটনাগুলো যেন হঠাৎ করে বিভীষিকার মতো আমাদের জীবনে ঘটে যায় এবং তার জন্য জীবনটা যেন পুরো এলোমেলো হয়ে যায়। অনেক স্বপ্ন যেন জীবন থেকে দূরে চলে যায়, জীবনের বাস্তবতা হারিয়ে যায়, জীবনের ছন্দ পতন ঘটে। এক ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করেন বাঁকুড়া থেকে। ভদ্রলোক তার মেয়ের জন্য আমার সাথে যোগাযোগ করেন। তিনি বলেন, আমার মেয়ে হঠাৎ করেই ট্রেনের আওয়াজে প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে। আমার বাড়ি স্টেশনের কাছাকাছি, স্টেশন বললে ভুল, দেখবেন যে লেভেল ক্রসিং থাকে সেই লেভেল ক্রসিংয়ের কাছাকাছি, এবং আমার বাড়িতে 5 মিনিট বাদে বাদে আপনি কিন্তু ট্রেনের আওয়াজ শুনতে পাবেন, ট্রেনের হুইসেল আপনি শুনতে পাবেন। আমার বাড়িতে শোনাই যায় হুইসেল, কিন্তু আমার মেয়ের কানে যদি কোনোভাবে ট্রেনের আওয়াজ গেছে, আমার মেয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়, নিজেকে কুঁকড়ে নেয় এবং একটা কথাই বলে, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি আমার কাছে কেন আসছো? আমি তো তোমাকে কিছু করিনি, তুমি কেন আসছো? কেন আওয়াজ হচ্ছে? চলে যাও, দূরে যাও, আমি সহ্য করতে পারছি না। ও দু হাত দিয়ে দু কান চেপে যেন মনে হয় ট্রেনের ওই আওয়াজ ওর কানে কেন আসছে। ও কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে, ও টিউশন যাওয়া বন্ধ করে দিয়েছে। এতদিন ধরে ওর জবের জন্য যে ওর শরীরচর্চা করছে, এক্সারসাইজ করছে, ওর সব কিছু বন্ধ করে দিয়েছে। আমি জানি না আমার মেয়ের সাথে কেন এগুলো ঘটছে, কি জন্য ঘটছে। ভদ্রলোককে আমি বলি, আপনার মেয়ের সাথে তো নিশ্চয়ই এমন কিছু ঘটেছে। এইটা তো হঠাৎ করেই আপনার মেয়ের সাথে আপনার মেয়ে যে কাজগুলো করছে, ওর মধ্যে যে চারিত্রিক পরিবর্তনগুলো, ব্যবহারগত যে পরিবর্তনগুলো এসছে, সেটা তো এমনি আসেনি। কিছু তো কারণ এমন ঘটেছে যার জন্যই ওর মধ্যে এই পরিবর্তনগুলো ঘটেছে। আপনি আমাকে ভালো করে ভেবে বলুন, কবে থেকে এই পরিবর্তন আপনি দেখছেন আর কি ঘটেছিল তার আগে, কারণ আমাকে বিস্তারিত জানতে হবে। ভদ্রলোক তখন বলেন, আজ থেকে 1 মাস আগে আমার মেয়ে প্রতিদিনই সকালবেলা উঠে দৌড়তে যায়। তো আমাদের যে লেভেল ক্রসিং তার কাছাকাছি একটা পার্ক আছে, তো পার্কেও এক্সারসাইজ করে, পার্কে গিয়ে হাঁটে বা এরকম সকালবেলা রাস্তা ফাঁকা থাকে, ও রাস্তাতেই দৌড়োয়। সেদিনও দৌড়তে দৌড়তে আমাদের বাড়ি থেকে স্টেশনের ডিস্টেন্স খুবই কাছে, তো সোজা রাস্তাতে আমার বাড়ি পড়ে এবং লেভেল ক্রসিং যেখানে রয়েছে। তো মেয়েটাই সেদিন প্রত্যেক দিনের মতো সেদিনও সকালে দৌড়তে বেরিয়েছিল। ও দৌড়তে দৌড়তে কিছুক্ষণ হাঁপিয়ে যায় এবং লেভেল ক্রসিংয়ের ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এই ঘটনা কিন্তু ভদ্রলোক তখন আমাকে বলেন যে এই ঘটনা কিন্তু আমার মেয়ের থেকে আমার শোনা নয়। মেয়ের সাথে ওর আর একটা বান্ধবী ছিল, ওরা দুজনেই একসাথে জবের জন্য ট্রাই করছে এবং ওরা একসাথে এক্সারসাইজ করা, একসাথে জিমে যাওয়া, একসাথে দৌড়নো ওরা করে। মেয়েটির সাথে সেদিন ওর যে বান্ধবী ছিল, ওই বান্ধবী আমাকে যে ঘটনাটা ঘটেছিল, শুধুমাত্র সেই ঘটনাটা আমাকে জানিয়েছে। আপনি যদি সেই ঘটনাটা জেনে কিছু করতে পারেন, বুঝতে পারেন, আমি তাহলে আপনাকে সবটা বলছি। আমার মেয়ের বান্ধবী যেটা বলে, সেদিন ওরা দৌড়তে দৌড়তে গিয়ে হাঁপিয়ে গেছিল, হয় না, ক্লান্ত হয়ে যায়। তো ওরা তখন লেভেল ক্রসিংয়ের ওখানে যে পার্কটা একটু পাশে, ঠিক সোজাসুজি নয়, লেভেল ক্রসিংয়ের একটু পাশে যে পার্কটা ছিল, পার্কটাতে ওরা দাঁড়িয়েছিল, মানে দাঁড়িয়ে একটু মানে রেস্ট নিচ্ছিল। ঠিক এই সময়তে ওরা হঠাৎ লক্ষ্য করে যে একটা থ্রু ট্রেন আসছে, এবং থ্রু ট্রেনটা আসতেই ওরা আর একটা জিনিস দেখে, এক ভদ্রমহিলা ওখানে আত্মহত্যা করতে যাচ্ছে। মানে ভদ্রমহিলা এমন একটা দূরত্বে দাঁড়িয়ে রয়েছে, মানে একদম লাইন ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে, যেখান থেকে কিন্তু ভদ্রমহিলা যখন ওই ট্রেনটা আসবে, ভদ্রমহিলার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এবং সে মারা যাবে। ওই মুহূর্তে ওরা দুজন দেখে খুব মানে হঠাৎ করে হতচকিত হয়ে যাওয়া যেটা হয়, সেটা হয়ে গিয়েছিল, এবং ওরা ভদ্রমহিলাকে জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে যে, কি করছো, এটা করো না। বলে আমার মেয়ে
পার্ক থেকে বেরিয়ে দৌড়তে দৌড়তে যায় ভদ্রমহিলাকে, মানে সেখান থেকেও দৌড়ানো শুরু করে যে যেভাবে হোক ওকে বাঁচাতে হবে। ও অনেকটা কাছেও চলে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে হয়তো আমার মেয়েরও সেদিন কোনো বিপদ ঘটে যেতে পারত, আর একটু সময় পেলে হয়তো ভদ্রমহিলা বেঁচে যেত। কিন্তু ভদ্রমহিলা সেদিনকে ওই ট্রেনটা এসে ভদ্রমহিলাকে মেরে দেয়, এবং যখন ওই ভদ্রমহিলা মারা যাচ্ছে ওই মুহূর্তে আমার মেয়ের দিকেই সে তাকিয়েছিল, মেয়ের দিকেই সে তাকাতে তাকাতে যেন ট্রেনে চাপা পড়ে যায়। এটা আমার ওর বান্ধবীর থেকে শোনা। এবং তার পরবর্তী 3 দিন থেকে আমার মেয়ের মধ্যে, প্রথম যেদিন হয়েছিল আমার মেয়ের মধ্যে একটা ভয় তৈরি হয়েছিল। 2 দিন আমার মেয়ে একদম চুপ করে বসে গিয়েছিল। এইরকম একটা ঘটনা আমার মেয়ে কিন্তু আমাকে বলতেও পারেনি। আমাকে ওর বান্ধবী জানিয়েছিল যে ও কিন্তু আজকে পুরো স্বাভাবিক নেই, যেটা ওই সময়তেই যখন ভদ্রমহিলার অ্যাক্সিডেন্টটা ঘটে তখন থেকেই ওর বান্ধবী এটা খেয়াল করেছিল যে প্রচণ্ড পরিমাণে আমার মেয়ে শকড হলো, যে ও কাউকে বাঁচাতে গেছিল কিন্তু বাঁচাতে পারলো না। ভদ্রমহিলা নিজেও হয়তো এখানে বাঁচতে আসেননি, কারণ উনি এখানে আত্মহত্যা করতেই এসেছিলেন। না হলে ওই সময়তে দূর থেকে একটা থ্রু ট্রেন আসছে দেখে উনি কেন ওখানে দাঁড়িয়ে থাকবেন? এবং ওনাকে দেখে কোনো অ্যাবনর্মালও মানুষ মনে হয়নি, যেটা আমার মেয়ের বান্ধবী আমাকে জানায়। কিন্তু আমার মেয়ে খুব আপসেট হয়ে পড়েছিল, এবং কোনো রকমে ওকে ধরে ধরে আমার এতটাই আপসেট যেন ওর চলার ক্ষমতা নেই, এবং ওর বান্ধবী বাড়ি নিয়ে এসেছিল। ওর বান্ধবী যখন নিয়ে আসে তখন আমরা জিজ্ঞাসা করি এবং সমস্ত ঘটনাটা ওর বান্ধবী আমাদের বলে। কিন্তু এরপর থেকে আমার মেয়ে পুরো চুপ হয়ে যায়। আমরা ভেবেছি ওর চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটতে দেখেছে, হয়তো তার কারণে এই 2 দিন বাদেও ঠিক হয়ে যাবে। কিন্তু 2 দিন বাদের থেকে যে ঘটনাটা ঘটতে থাকে, ও যখনই ট্রেনের আওয়াজ শুনে ও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়, আর একটাই কথা বলে, আমাকে মেরো না, আমি বাঁচতে চাই, আমাকে মেরো না, আমি তোমার তো কোনো ক্ষতি করিনি, আমাকে কেন মারছো, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি বাঁচতে চাই। আর যখনই ও ট্রেনের আওয়াজ শুনে 2 হাতে কান চেপে ও যেন পাগলের মতো করতে থাকে। আমার মেয়ের এইরকম বিহেভিয়ার যখন বেশ কিছুদিন চললো, আমি ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাই, এবং ওখানে বলে যে ও ট্রমাটাইজ হয়ে রয়েছে, কারণ এইরকম একটা ইনসিডেন্ট ওর চোখের সামনে ঘটেছে। ওরা অনেক মেডিসিন দেয়, ওরা ওর কাউন্সেলিং করে, ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আমার মেয়ে সেইভাবে কোনো রকম রেসপন্স ওদের সাথে করে না, কোনো কথাই ওর মুখ থেকে বের করতে পারে না। ও নিজের মতো চুপচাপ ঘরের একটা কোণায় সারাদিন বসে থাকে, এবং মাঝে মাঝেই বলতে থাকে, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমাকে কেন মারছো, আমাকে কেন মারছো। আর ট্রেনের আওয়াজ শুনলে ও 2 কান চেপে ধরে। ওর কলেজ, ওর কোচিং, সমস্ত কিছু, ওর প্র্যাকটিস, সব কিছু ওর বন্ধ। আপনি কি কিছু করতে পারবেন যেখানে আমার মেয়েটা একটা স্বাভাবিক জীবন আবার ফিরে পায়? ভদ্রলোক আমাকে এটা বলেন যে ওর সাথে এটা কেন হলো, ট্রমাটাইজ হবে তো সেটা তো কেটে যাবে, আমরা তো প্রপার মেডিকেশন করছি যেভাবে সাইকোলজিস্ট বলছেন। এক্ষেত্রে আমি ভদ্রলোককে বলি, কখনো কখনো জীবনে কিছু ঘটনা কিন্তু এমন ঘটে যায় যা কোনো সাইকোলজি তার ট্রিটমেন্ট করে পায় না। সাইকোলজির টোটাল সাবজেক্টই হয়তো তার কোনো ট্রিটমেন্ট নেই, সেটা হয়তো মেডিকেল ট্রিটমেন্টের অনেক ঊর্ধ্বে চলে গেছে। মেডিকেল ট্রিটমেন্টটা ঠিক হওয়া সেটা হয়তো পসিবল নয়। ভদ্রলোক আমাকে বলেন যে কি হয়েছে। এক্ষেত্রে আমি আপনাদের বলি, ওই যিনি ভদ্রমহিলা যিনি আত্মহত্যা করতে এসেছিলেন, আমি আত্মহত্যাই বলবো আবারও, কারণ ট্রেনে অ্যাক্সিডেন্ট যখন হয় সেটা হঠাৎ করে হয়ে যায়, কারোর অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়। কেউ রেল লাইনের পুরো পাশে দাঁড়িয়ে, যেখান থেকে সে নিজে বুঝতে পারছে আমি এখান থেকে আমাকে এসে ট্রেনে ধাক্কা দেবে বা আমার কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সেখানে নিশ্চয়ই সে দাঁড়িয়ে থাকে না। ভদ্রমহিলাকেও জোরে যখন ওরা চিৎকার করে ডেকেছে যে কি করছো কি করছো, তখনও ভদ্রমহিলা ওখান থেকে সরেনি। তার মানে বোঝা যায় তার সে জেনে বুঝেই এটা করেছে। সে যে কোনো শারীরিক ভারসাম্যহীন কেউ ছিল এমনটাও নয়, কারণ পরবর্তীকালে তার ফ্যামিলি খোঁজ খবর করে জানতে পারে এবং সে একটা বাড়ির হাউসওয়াইফ ছিল। ফ্যামিলির অশান্তিতে সে এই পথটা বেছে নিয়েছিল।
যার বাড়িতে অশান্তি হচ্ছে এবং সে একটা আত্মহত্যার পথ বেছে নেয়, তার মানে তার মানসিক স্থিতি কিন্তু ঠিক নেই এবং তার লাইফে প্রচণ্ড পরিমাণে ডিসস্যাটিসফ্যাকশন, তার লাইফের কোনো ডিজায়ার ফুলফিল হয়নি, তার লাইফটা এমন একটা নেগেটিভিটির পর্যায়ে চলে গেছে যেখানে সে আত্মহননের মতো একটা ভয়ঙ্কর জিনিসকে বেছে নিয়েছে। সে আর বাঁচতেই চায় না। বলা হয় জীবনের সমস্ত অতৃপ্ততা নিয়ে সে মরে যাচ্ছে। যখন কেউ জীবনের এত রকম অতৃপ্ততার মধ্যে দিয়ে মরে যাচ্ছে যে মরে যাওয়াটা কোনো স্বাভাবিক নয়, জোর করে, সেই সময়তে তার যে দৃষ্টি ওই মেয়েটির সাথে কিন্তু আই কন্ট্যাক্ট হয়েছিল। মেয়েটি শেষ মুহূর্তে ভদ্রমহিলা মেয়েটির দিকে তাকিয়েই মারা গেছে। এক্ষেত্রে ওই ভদ্রমহিলার যে অতৃপ্ত আত্মার যে বাসনা, সমস্ত কিছু, একটা আত্মার তো অনেক কিছু চাওয়া থাকে, আমাদের জীবনে অনেক কিছু চাওয়া থাকে, কেউই আত্মহনন করতে চায় না, কিন্তু জীবনে এমন একটা পরিস্থিতিতে কেউ চলে যায় তখনই পথ বেছে নেয়। কিন্তু যদিও জীবনে যত সমস্যা আসুক কখনো এই আত্মহননের পথ বেছে নেওয়া ঠিক নয়। তো এই সময়তে যখন কারোর মৃত্যু ঘটে তখন সেই স্পিরিটের প্রভাব, কারণ যখনই একটা অপঘাতে মৃত্যু হয়, আত্মহত্যা করে যে মৃত্যুগুলো হয় সেগুলো তো অপঘাতে মৃত্যু, যখনই এই ধরনের অপঘাতে কোনো মৃত্যু হয় ইচ্ছাকৃতভাবে, তখনই কিন্তু তার একটা অতৃপ্ত আত্মায়, একটা জীবিত মানুষের ভেতরে যে আত্মা রয়েছে, সোল রয়েছে, সেটা কিন্তু একটা অতৃপ্ত আত্মায় পরিণত হয় এবং যে আত্মার দৃষ্টি, শেষ সময়ে দৃষ্টি যদি কোনো জীবিত মানুষের সাথে পড়ে তার জীবনে কিন্তু তার এফেক্ট পড়ে। এক্ষেত্রেও কিন্তু এই ঘটনাই ঘটেছিল। মেয়েটি তার জীবনের স্বাভাবিকত্ব হারিয়ে ফেলেছিল। মেয়েটির শেষ সময়তে ট্রেনের আওয়াজ শুনে ওর বারবার কিন্তু সেই ঘটনাটাই মনে হতো এবং এই ভদ্রমহিলার মধ্যেও কিন্তু বাঁচার প্রচণ্ড ইচ্ছে ছিল। ভদ্রমহিলার সাথে যখন মেয়েটির এই ধরনের আই কন্ট্যাক্ট হয় তখন তার দৃষ্টিটা, পুরোপুরি যে দৃষ্টিটা ছিল সেটাই কিন্তু মেয়েটার জীবনকে এই জায়গায় এনে দাঁড় করিয়ে দেয়। এটা কিন্তু কখনো এমন বলবো না যে এমন কোনো জায়গায় মেয়েটা চলে গেছে বা কোনো এমন কাজ করেছে যার জন্য স্পিরিট পজেস হয়েছে। এটা কিন্তু একটু অন্য ধরনের একটা পজেশন, এটাও বলা যায় কাইন্ড অফ পজেশন, যে দৃষ্টি লাগা থেকে যে পজিশন হয় এবং যেখানে তার জীবনটা পুরো থমকে গেছে একটা জায়গায়, তার মধ্যে একটা প্রচণ্ড ভয় সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে আমরা যে কাজটা করেছিলাম, মেয়েটার মধ্যে আত্মবিশ্বাস ফেরানোর কাজ এবং ওই যে সিচুয়েশনটাই তার মাথার মধ্যে ঘুরছে সেই সিচুয়েশনটা থেকে তাকে বের করার কাজ, তার মধ্যে এমন একটা কনফিডেন্স দেওয়া কি যেখানে সে ট্রেনের আওয়াজ শুনে যে ভয়টা পাচ্ছে সে ভয়টা তার কেটে যাওয়া। এবং তার মধ্যে কিন্তু কিছুটা পজেশন এখানে ছিল, কারণ মেয়েটা কিন্তু সবসময় এটা বলতো আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না, আমাকে কেন মারছো, আমাকে কেন মারছো। এখানে যেমন স্পিরিট পজেশনে ছিল যাতে মেয়েটার মধ্যে যে নেগেটিভিটিটা এসছে সেই নেগেটিভিটিটা রিমুভ, নেগেটিভ এনার্জিটা রিমুভ, সাথে মেয়েটার কনফিডেন্স ফেরানো, যাতে ট্রেনের আওয়াজ শুনে ও সেই ভয়টা ওর কেটে যায়। ওর জন্য আমরা রিচুয়াল করি। এক্ষেত্রে আমরা যে রিচুয়ালটা করেছিলাম, যে জায়গায় এই ঘটনাটা ঘটেছিল ভদ্রলোককে আমি বলেছিলাম আপনি সেই জায়গার মাটি আমাকে দিতে পারবেন, সেই জায়গার মাটির ওপরে আমরা কাজ করেছিলাম এবং মেয়েটাকে একটা বিশেষ ধরনের তাবিজ আমরা দিয়েছিলাম। যে কোনো প্রোটেকশনের জন্য আমাদের তাবিজ দেওয়া হয়। বিভিন্ন ধরনের তাবিজের জন্য বিভিন্ন রকম উপকরণ থাকে, সেই উপকরণগুলো আমি এখানে বলতে পারছি না। তো তাবিজ দেওয়া হয়, সেই তাবিজ আমরা মেয়েটিকে দিয়েছিলাম এবং মেয়েটিকে আমরা দিয়েছিলাম ম্যানিফেস্টেশন, যাতে, এবং ম্যানিফেস্টেশনটা আমরা প্রথমেই কিন্তু দিতে পারিনি। প্রথমে যেটা ওকে দেওয়া হয়েছিল, ওকে প্রোটেকশন দেওয়া হয়েছিল যাতে ওর মধ্যে ওই মহিলাটি ওকে মারতে আসছে, ও কিছু ক্লিয়ারলি বলতে পারতো না, যে সেই সময়তে যখন ও বলতো আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, কি হয়েছিল। মেয়েটি পরবর্তীকালে যেটা আমাকে বলেছিল যে ওর যেন মনে হতো ও নিজে আত্মহত্যা করতে যাচ্ছে এবং ওকে যেন কেউ আত্মহত্যা করতে বাধ্য করছে এবং ও মরে যাচ্ছে আর মনে হচ্ছে ও মরে যাচ্ছে এবং মরে যাওয়ার মুহূর্ততেও বাঁচতে চাইছে। ওর যেটা যখন এটা মনে হতো
তখনই ওই কথাগুলো বলতো। ও হালকাভাবে বলে যে, "আমার বিশেষ মনে নেই, তবে আমার না এটা মনে হতো, আমার হালকা মনে আছে যে আমার এটা মনে হতো।" পরবর্তীকালে মেয়েটা আমাদের বলে। তো ওকে তাবিজ দেওয়া হয় এবং বিশেষ এক রকমের তেল দেওয়া হয়, যে তেলটা আমরা দেই প্রতিদিন স্নানের জলে মিশিয়ে স্নান করার জন্য, এবং ওর ঘরে কিছু প্রোটেকশন দেওয়া হয় ঘরের মেন ডোরে, সেটাকে টাঙিয়ে দেওয়ার জন্য। ১ মাস বাদে মেয়েটা যখন অনেকটা সুস্থ হয়, তখন আমরা মেয়েটাকে ম্যানিফেস্টেশন দিয়েছিলাম। ১ মাস বাদে অনেকটা সুস্থ হওয়ার পরেও, মানে যখন ও সেই ভয়টা ওর মধ্যে নেই যে আমাকে কেউ মেরে দিল, আমাকে মেরে দেবে, আমি বাঁচতে চাই। এই কথাগুলো যখন ও বলা বন্ধ করলো, আস্তে, আস্তে নরমাল লাইফে ফিরে এলো, খাওয়া-দাওয়া শুরু করলো, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলা শুরু করলো, তখনও কিন্তু ওর মধ্যে থেকে সেই ট্রেনের আওয়াজের ভীতিটা যায়নি। ওর মনে হতো ট্রেনটা এসে না কাউকে মেরে দিল। কাউকে হয়তো মেরে দিল। ও মাঝে, মাঝে ওর বাড়িতে বলতো, "আচ্ছা এই ট্রেনটাও কি কাউকে মেরে দেবে?" তো এর জন্য যেটা প্রয়োজন ছিল ওর মানসিক শক্তিটাকে ফিরিয়ে দেওয়ার। আর এক্ষেত্রে ম্যানিফেস্টেশন, আমরা যে ম্যানিফেস্টেশনটা করাই আমাদের ক্লায়েন্টদের, ডার্ক, ডিভাইন, ফেমিনাইন, সেক্সুয়াল এনার্জি ম্যানিফেস্টেশন স্পেল। স্পেলের মাধ্যমে আমরা যে ম্যানিফেস্টেশনটা এটা করাই, ওকেও সেই ম্যানিফেস্টেশনের সিটিং দিয়েছিলাম। এবং আরও ১ মাস পরে আমি একবার ওর বাড়িতে যাই। ওর বাড়িতে অ্যাকচুয়ালি আমাকে ডেকেও ছিল ওর বাড়ির বাস্তুটা দেখিয়ে দেওয়ার, মানে দেখে দেওয়ার জন্য। আমি ওর বাড়িতে বাস্তু ভিজিট করতে যাই, এবং আরও একটা কারণ ছিল মেয়েটির সাথে সামনাসামনি কথা বলবো। কারণ আমার ফাইনাল যে ট্রিটমেন্টটা দরকার ছিল, সেটা হচ্ছে ওর বাড়িতে না গেলে আমার হতো না। আমি ওর বাড়িতে যাই। তো মেয়েটিকে আমি কথা বলি, ওর বাড়ির বাস্তু দেখি, যা রেকটিফিকেশন করার সেগুলো করে দেই, এবং মেয়েটিকে আমি বলি যে, "তুমি যে এত ভয় পাচ্ছ, ট্রেনে আবারও কোনো অ্যাক্সিডেন্ট হবে, আবারও এই ট্রেনটা কোনো মানুষ মারা যাবে এই ট্রেনের তলায় পড়ে, এরকম কেন ভাবছো?" বলছে, "না দেখো, এটা তো হতে পারে বলো, অন্য জায়গায় অন্য স্টেশনেও হয়তো কেউ এরকম আত্মহত্যা করবে, আমার মতো হয়তো অন্য কেউও তাকে বাঁচাতে পারবে না।" বলে না মেয়েটা প্রচণ্ড কাঁদতো যে, "আমি বাঁচাতে পারলাম না, আমি না চেষ্টা করেছিলাম, জানো তো।" মেয়েটাকে আমি তখন বলি, "তুমি চেষ্টা তো করেছিলে, তুমি চেষ্টা করেছো বাঁচানোর, তুমি পারোনি। ওই ভদ্রমহিলাও তো নিজে বাঁচতে চায়নি, তুমি এক্ষেত্রে কী করতে পারো বলো? কিন্তু তোমাকে এখন থেকে তো এর থেকে বেরোতে হবে, তুমি কিন্তু এর থেকে অলরেডি বেরিয়ে গেছো।" মেয়েটাকে আমি বলি। বলছে, "না, আমি ট্রেনের আওয়াজ শুনতে চাই না, আমি শুনতে পারবো না। আমি যেদিন ওর বাড়িতে গেছি, আমি এটা দেখেছি, ওর বাড়ির একদম সবথেকে ভেতর দিকে যে ঘরটা ওর মেন রোড থেকে অনেকটা দূরে, সেইরকম একটা ঘরে ও বসে রয়েছে। মানে বলছে, ওর মা আমাকে বলছে এই ঘর থেকে ও বেরোয় না, কারণ বেরোলেই যদি ও ট্রেনের আওয়াজ শোনে।" মেয়েটাকে আমি বলি, "চলো তোমার পাড়াটা আমাকে ঘোরাবে।" মেয়েটা বলে, "না দিদি, আমি যাবো না।" বললাম, "চলো না, আমি আছি তো, কিছু হবে না।" মেয়েটাকে অনেক বুঝিয়ে আমি নিয়ে আসি। মেয়েটা আমাকে খুব উৎসাহের সাথে দেখায়, জানো তো, এখানে দেখো আমাদের একটা গার্ডেন আছে, আমাদের দেখো বাড়িতে এই জিনিসগুলো আছে, আমার পাড়াতে এটা আছে, ওটা আছে। ওর বন্ধুদের গল্প-টল্পও করতে থাকে। আমি আগে থেকেই ওর বাবার থেকে শুনে নিয়েছিলাম আপনাদের ওই পার্কটা কোন দিকে, মানে আপনাদের ওই লেভেল ক্রসিং এর যে জায়গাটা, সেটা কোন দিকে। আমাকে ওর বাবা বলে দিয়েছিল। তো আমি ওর সাথে কথা বলতে, বলতে ওর আনমনেই ওকে ওই দিকে নিয়ে গিয়েছিলাম, এবং ওই পার্কটাতে আমি দাঁড়িয়েছিলাম ওর সাথে। দাঁড়িয়ে, দাঁড়িয়ে কথা বলছি। বলতে, বলতে দেখলাম একটা ট্রেন গেল। ও জাস্ট কানে হাত দিয়ে কথা বলল আমার সাথে নরমালভাবে। আবারও একটা ট্রেন গেল। ও তখনও কানে আওয়াজ আসছে বলে কানে হাত দিয়ে আমার সাথে নরমালি কথা বলল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, "তোমার ট্রেনে এখনো ভয় লাগছে, ট্রেনের আওয়াজে?" বলল, "হ্যাঁ দিদি, আমি সহ্য করতে পারবো না ট্রেনের আওয়াজ।" আমি তখন ওকে বললাম, "তুমি অলরেডি তো ২ টো ট্রেন পাস করলো, তুমি তো সহ্য করলে।" মেয়েটা বলছে, "কি বলছো?" আমি বললাম, "দেখো, এখনো দেখা যাচ্ছে ট্রেনটা রেল লাইন দিয়ে চলে গেছে, কিন্তু দূর থেকে দেখো, ট্রেনটা যে গেছে তুমি দেখতে পাবে।" বলছে, "হ্যাঁ তাই তো, আমি তো কানে হাত দিলাম না, আওয়াজ আসছিল খুব আমার।" বলছি, "হ্যাঁ সেটা তো হর্ন দিচ্ছে, তোমার খুব জোরে আওয়াজ আসছে বলে তুমি কানে আওয়াজ দিচ্ছ।" তখন মেয়েটা আমাকে বলে, "আমি ভালো হয়ে গেছি, তাহলে ট্রেনের আওয়াজে আমার আর প্রবলেম হচ্ছে না?" আমার তো এখন সেই প্রবলেম হয়নি। আগে আমার যেটা মনে হতো, এখন কিন্তু আমার সেটা মনে হয়নি। আমি কি তাহলে সুস্থ হয়ে গেছি? আমি বললাম, "তুমি একদম সুস্থ হয়ে গেছো। যা ছিল সেগুলো ঘটনা ছিল। একটা ঘটনা, সেই ঘটনার তুমি সাক্ষী। সেই ঘটনাটা হয়তো জীবনে তুমি কখনো ভুলতে পারবে না। কিন্তু এই ঘটনার মধ্যে জীবনকে যদি তুমি আবৃত করে ফেলো, তাহলে তো জীবন চলবে না। জীবন থেকে এগোও। অলরেডি
তোমার জীবনে যা সমস্যা ছিল সব কেটে গেছে, এখন সামনে এগোও, কাল থেকে আবার প্র্যাকটিস করতে শুরু করবে। তো মেয়েটি আমাকে বলে, তুমি আমাকে কতটা উপকার করলে আমার জানো না। আমি এই 1.5-2 মাস আমার নিজের জীবন হারিয়ে গেছিল, কাল থেকে আমি আবার প্র্যাকটিস শুরু করব। জীবনে আমাদের এইভাবেই অযাচিত অনেক ঘটনা ঘটে বসে, যে ঘটনাগুলো আমাদের জীবনে ঘটার থাকে না কিন্তু ঘটে যায়, এবং যে ঘটনা আমাদের জীবনে একটা অন্য মোড়ে দাঁড় করিয়ে দেয়, অন্য একটা পরিস্থিতি তৈরি করে দেয়। আজকে আমার এই কেস স্টাডিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যেতে যেতে একটা কথা বলে যাব, জীবনে যত সমস্যাই আসুক, আমাদের জীবন সমস্যাতেই তৈরি। কিন্তু সমস্যা কেন আসে জানেন? যাতে আপনি একটা স্ট্রং মানুষ হয়ে উঠতে পারেন। জীবন যদি সহজ হয়, সেখানে কি আপনি নিজেকে স্ট্রং করে তুলতে পারবেন? পারবেন না। মেন্টালি স্ট্রেংথ তৈরি হবে আপনার? হবে না। তাই জীবন কঠিন হওয়া মানে উপরওয়ালা আপনার জন্য একটা টাফ কোশ্চেন পেপার রেখেছে, আপনাকে সেটা সলভ করতে হবে। 1 বাই 1 সলভ করবেন, তবেই আপনি জীবন যুদ্ধে জয়ী হবেন। প্রবলেম যতই আসুক, নিজের জীবনকে শেষ করবেন না। আপনার জন্ম যেমন হয়েছে, তেমনি একটা দিন লেখা আছে আমাদের সকলকে চলে যেতে হবে। তার আগে ভালোভাবে বাঁচুন, ভালো কিছু কাজ করুন। কিছু কাজ এমন করে যান যাতে আপনি মরে গিয়েও বেঁচে থাকতে পারেন। জীবনের উদ্দেশ্য এমন হওয়া উচিত, মরে গিয়েও যাতে বেঁচে থাকা যায় নিজের কর্মের মাধ্যমে। আত্মহনন করে মাঝখানে এই জীবনটাকে শেষ করবেন না। হয়তো আপনার পরিবারে প্রচণ্ড সমস্যা হচ্ছে, হাজব্যান্ডের সাথে, মা বাবার সাথে, বয়ফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ডের সাথে, কিন্তু সেই মানুষটাকে যার সাথে প্রবলেম হচ্ছে, শুধুমাত্র সেই মানুষটাকে নিয়েই আপনার জীবন নয়। যদি আপনাদের এমন মনে হচ্ছে আপনার পরিবারের সকলের সাথে সম্পর্ক খারাপ, আপনার বন্ধু বান্ধব নেই, কেউ নেই, একটা কথা বলবো, আপনি যে পৃথিবীতে বাস করছেন, মানে পৃথিবী বলতে এখানে আপনি আপনার জীবনের যে পরিবেষ্টনের মধ্যে বাস করছেন, সেই পরিবেষ্টনটা খুব ক্ষুদ্র। বৃহত্তর পৃথিবীকে জানুন। আপনার পরিবারের বাইরে, আপনার জীবনের গণ্ডির বাইরেও একটা বৃহত্তর পৃথিবী রয়েছে, যে পৃথিবীতে অনেক মানুষ আছে। সেই কোনো মানুষের হয়তো আপনাকে প্রয়োজন। ইউনিভার্স কাউকেই এমনি এমনি জন্ম দেয় না, তার জীবনের একটা পারপাস থাকে, নিজের পারপাসকে খুঁজতে হবে। বয়ফ্রেন্ড ব্রেকআপ করে দিল, গার্লফ্রেন্ড ধোকা দিল, বর অত্যাচার করছে, বর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে, এগুলোর জন্যই আপনাকে মরে যেতে হবে না। এই মানুষটাকে নিয়েই শুধু আপনার জীবন নয়, জীবনের পরিধিটাকে অনেক 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 বাড়িয়ে দিন, জীবনকে অনেক সুন্দর করে গড়ে তুলুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তার আগে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আপনার মোবাইল স্ক্রিনে আসা উপরের ডান দিকের বা বাঁ দিকের স্ক্রিনে ক্লিক করে রাখবেন, যাতে আমার যে কোনো ভিডিও আপনি দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। হেল লুসিফার, হেল স্যাটার্ন।